আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো যে দীর্ঘ প্রায় 1 বছর ধরে জুলাই ঘোষণা নিয়ে আসলে ছাত্ররা আন্দোলন করে আসছিল, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর উপর প্রেসার করছিল যে একটি জুলাই ঘোষণা দরকার এবং তারা সেই জুলাই ঘোষণাটি চাচ্ছে এবং সেই জুলাই ঘোষণাটি আসলে শেষ পর্যন্ত আসলো। কি আসলো সেই জুলাই ঘোষণায়, সেটিতে যাওয়ার আগে একটি ইঙ্গিত দিয়ে দেই যে আমরা বাংলাদেশের মানুষ এই জুলাইয়ের বিপ্লবের পরে সবচেয়ে বেশি প্রত্যাশিত ছিল যে তারা একটি নির্বাচন অর্থাৎ 2025 ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন দেখতে চায়, খুব স্বল্প সময়ের মধ্যে। কিন্তু আজও কিন্তু ডক্টর ইউনূস অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আজকে যে জুলাই ঘোষণা দিলেন, তিনি মানিক মিয়া এভিনিউতে 5ই আগস্ট 2025 যে জুলাই ঘোষণা দিলেন, সেখানে তার বক্তব্যে তিনি অর্থাৎ ঘোষণার মধ্যেই তিনি উল্লেখ করছেন যে আমি বাক্যগুলো আপনাদেরকে একটু পড়ে শোনাই, তারপর আমি যাব যে আসলে জুলাই ঘোষণায় আসলে কি আছে, আমরা কি পাচ্ছি, কতটুকু পাচ্ছি আসলে স্টুডেন্ট বা যারা জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে, জুলাই আন্দোলনে, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তারা কি পাচ্ছে সে বিষয়গুলোতে যাব। দুটো লাইন অর্থাৎ যেহেতু সেহেতু দিয়েতে পুরো জুলাই ঘোষণাপত্রটাতে ডক্টর ইউনূস পাঠ করেছেন। এখানে যে লেখাগুলো ছিল যেহেতু আর সেহেতুতেই পুরো লেখাটা ছিল। এখানে আরেকটু হয়তো স্ক্রিপ্টে আরেকটু মাধুর্য আনা যেত। তো সেহেতুর ক্ষেত্রে কি বলেছেন ডক্টর ইউনূস, সেহেতু দিয়ে দুটো বাক্য শেষ দিকে তার বক্তব্যের, তার ঘোষণার। সেহেতু বাংলাদেশের জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসাবে ঘোষণা করে শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। এটা বুঝলাম আমরা, জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে জাতীয় বীর ঘোষণা করা হয়েছে এবং তাদের মধ্যে যারা শহীদ হয়েছেন, শহীদ পরিবার এবং আহত যোদ্ধা, সবার আইনি শহীদ পরিবারের সুরক্ষা, তারপর আহত যোদ্ধাদের সুরক্ষা, এগুলোর আইনি সুরক্ষার ব্যাপারে অভিপ্রায় দেখানো হয়েছে। কিন্তু পাশাপাশি যেটি মজার বিষয়, যেটি নিয়ে আসলে কথা বলতে যাচ্ছি প্রথমেই, সেহেতু বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে, আমি লাইনটি আবার পড়ছি, আপনারা একটু খেয়াল করবেন, সেহেতু বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে অনুষ্ঠিতব্য অবাধ ও সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে। এই যে কথা, অর্থাৎ যুক্তিসঙ্গত সময়, এটা কি তিনি কাউকে দেখিয়েছেন? তিনি কি রাজনৈতিক দলগুলোর মতামত এভাবে লিখেছেন? যেটা তিনি স্ক্রিপ্টে লিখলেন, স্ক্রিপ্টে বললেন জুলাই ঘোষণার মধ্যে যে যুক্তিসঙ্গত সময়ে নির্বাচন হবে, এই যুক্তিসঙ্গত সময় বলে আসলে কতদিন তিনি বেঁধে দিলেন বা কতদিনের কথা উল্লেখ করছেন? বারবারই কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে একটা শঙ্কা যে ডক্টর ইউনূস আগামী যে 1 বছরের অর্থাৎ আগামী যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের জন্য তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে যে অঙ্গীকার করে এসেছেন, সেই অঙ্গীকারও তিনি রাখবেন কিনা সেটা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে এবং সেটারই কিন্তু প্রতিফলন আজকে ঘটল। তিনি বলছেন তার ঘোষণাপত্রে, জুলাই ঘোষণাপত্রে, যে যুক্তিসঙ্গত সময়ে অনুষ্ঠিতব্য অবাধ ও সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদ। যুক্তিসঙ্গত সময়, এই যুক্তিসঙ্গত সময় কত? 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 2.5 বছর, 4 বছর নাকি 5 বছর? এই যুক্তিসঙ্গত সময়ের আসলে কোনো শেষ নেই। অর্থাৎ ডক্টর ইউনূস যে সুকৌশলে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বা বাংলাদেশের নির্বাচনটা আসলে কবে হতে যাচ্ছে সে বিষয়ে আসলে তিনি কিন্তু ক্লিয়ার ধারণা এই জুলাই ঘোষণাপত্রে দিলেন না, বরং আরেকটা অস্পষ্ট ধোঁয়াশা তিনি তৈরি করে দিলেন। কিন্তু সুকৌশলে যে কাজটি হলো, জুলাই ঘোষণাপত্র ঘোষণা করার সময় ডক্টর ইউনূস তার পাশে যে রাজনৈতিক নেতৃবৃন্দ রাখলেন, সেখানে কিন্তু তার বাম পাশেই দাঁড়ানো ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এর পাশেই দাঁড়ানো ছিলেন হচ্ছে জামায়াতের সেক্রেটারি জেনারেল, আর তার ডান পাশে যারা ছিলেন সেখানে নাহিদ ইসলাম সহ অন্যান্যরা ছিলেন। তো সুতরাং এই যে তিনি যে আসলে নির্বাচন নিয়ে যে এক ধরনের খেল তামাশা করা শুরু করছেন এবং তিনি যে যথাসময়ে নির্বাচন দিবেন না, সেটি হচ্ছে প্রথম কথা আজকের এই জুলাই ঘোষণার প্রথম বার্তা। জুলাই ঘোষণার বাকি বার্তাগুলো কি? এগুলো একেবারে স্বাভাবিক, যেমন গণ অভ্যুত্থান হলে বা যে কোনো অভ্যুত্থান হলে
তারা কিন্তু একটা সাংবিধানিক ব্যারিয়ার অর্থাৎ সাংবিধানিক বাধ্যবাধকতাকে ভেঙে একটা সরকারকে ফেলে দেয়। সুতরাং তাদের আইনি সুরক্ষা দরকার হয়। সেই আইনি সুরক্ষার জায়গা থেকে তিনি ডক্টর ইউনূস তাদেরকে জাতীয় বীর খেতাব দিয়েছেন, জুলাই যোদ্ধাদেরকে তাদের আহত পরিবারের সুরক্ষার কথা ব্যবস্থা নিশ্চিত করেছেন এই ঘোষণাপত্রের মাধ্যমে, এবং আগামী দিনে সেটাকে আইনি প্রক্রিয়ায় নেওয়া। এবং তিনি বলেছেন যে জুলাই ঘোষণাপত্র তফসিল আকারে অর্থাৎ তফসিলে অন্তর্ভুক্ত, সংবিধান সংস্কারের পরে সেই সংবিধানে তফসিল আকারে অন্তর্ভুক্ত হবে, সেটাও মেনে নেওয়া যায়, কোনো সমস্যা নাই, জুলাই ঘোষণা তফসিল আকারে আসবে। কিন্তু যুক্তিসঙ্গত সময়ে যে নির্বাচনের কথা বলেছেন, এইটা দ্বারা আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন। দ্বিতীয়ত আসি, যেহেতু আপনাদের আজকে জুলাই ঘোষণা নিয়ে এত আকাঙ্ক্ষা, সেই বিষয়টি নিয়ে একটু কথা বলি। জুলাই ঘোষণার ভেতরে যে জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে ফোকাস করা দরকার, প্রথমত হচ্ছে তিনি মৃতের সংখ্যা নিয়ে একটা খেলতামাশা করেছেন। জুলাই ঘোষণায় তিনি বলেছেন প্রায় 1000 মানুষের মৃত্যু, কিন্তু আমরা তো জাতিসংঘের রিপোর্ট এবং বাংলাদেশেও জানি যে 1400-র বেশি মানুষ মারা গিয়েছে, কিন্তু এখানে 1000 সংখ্যা উল্লেখ করা হয়েছে। সুতরাং এই 1000 কেন? জুলাইয়ে মৃতের সংখ্যা, জুলাই অর্থাৎ 36 জুলাইয়ের মধ্যে যে হতাহত হয়েছে সেখানে প্রায় 1000 লোক মারা গিয়েছে বলে ডক্টর ইউনূস তার এই জুলাই ঘোষণাপত্রে উল্লেখ করেছেন। এটা কেন করেছেন? এটা একেবারেই প্রশ্নের দাবি রাখে। কারণ হচ্ছে আমরা জানি যে বিবিসি রিপোর্ট বা ইন্টারন্যাশনাল জাতিসংঘের রিপোর্ট থেকে শুরু করে অনেক রিপোর্টেই বলা হচ্ছে যে 1400-র উপর মানুষ মারা গিয়েছে, কিন্তু যেটা জাতিসংঘের রিপোর্ট সেখানেও বলা হচ্ছে 1400, কিন্তু ডক্টর ইউনূস বলছেন প্রায় 1000। তো এইটা একটা প্রশ্নের দাবি রাখে। দ্বিতীয়ত, নতুন নির্বাচনে নতুন গণতান্ত্রিক পথ প্রতিষ্ঠা, এটা জুলাই ঘোষণার অভিপ্রায় হতেই পারে। এবং প্রয়োজনীয় আইনি সুরক্ষার কথা তো আগেই বললাম যে প্রয়োজনীয় আইনি সুরক্ষা দেয়া হবে। সাংবিধানিক স্বীকৃতি এবং সংবিধানে সন্নিবেশিত এই জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেয়া এবং সংবিধানে সেটিকে সংরক্ষিত করা, এই বিষয়টি আসলে ডক্টর ইউনূস যেটি সাধারণ মানুষের দাবি, সব রাজনৈতিক দলের দাবি, সেটি তিনি করেছেন। এবং একটি সুকৌশলে কিন্তু নিজেরও দায় মুক্তি নিলেন, যে ছাত্রদের অর্থাৎ জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের যেমন দায় মুক্তি এর মাধ্যমে আসলো, তেমনিভাবে ডক্টর ইউনূস অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা যে 106-এর রেফারেন্স টেনে যে শপথ নিয়েছেন এবং বিচার বিভাগের রেফারেন্স টেনে বিচার বিভাগের মাধ্যমে যে 106-এর অনুচ্ছেদের উপর নির্ভর করে যে তারা শপথ নিয়েছেন, তারাও কিন্তু একটা আইনি সুরক্ষা সেখান থেকে নিলেন এবং এই ঘোষণাপত্রের মাধ্যমে। জুলাই ঘোষণার আরেকটা দিক হচ্ছে সেহেতু তুই তো পুরো জুলাই ঘোষণাটা যেহেতু আর সেহেতু আমার কাছে এটা জুলাই ঘোষণাপত্রের চেয়ে সেহেতু ঘোষণাপত্র হলে মনে হয় ভালো হতো। তিনি বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনার বিষয়টা একেবারে ক্লিয়ার করেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়, অর্থাৎ তিনি যে পদত্যাগ করেছেন সেটাও জুলাই ঘোষণাপত্রে স্বীকার করা হয়েছে এবং পাশাপাশি শেখ হাসিনা পালিয়ে গেছে সেটাও স্বীকার করা হয়েছে। ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে অর্থাৎ আইনি কাঠামোতে সেটিকে প্রতিষ্ঠা করা হলো যে তিনি পালিয়ে গেছেন। যেহেতু আওয়ামী লীগ পালিয়ে যাওয়া নিয়ে বেশ আপত্তি করছিল, এর মধ্যে কিন্তু এটাকে পালিয়ে যাওয়া বলেছেন ঘোষণাপত্রে ডক্টর ইউনূস। এবং বাধ্য হয় অর্থাৎ গণ অভ্যুত্থানের কারণে পদত্যাগ করতেও যেমন বাধ্য হয়েছেন, গণ অভ্যুত্থানের কারণে তিনি পালিয়ে যেতেও বাধ্য হয়েছেন। এই জিনিসটা কিন্তু আওয়ামী লীগ বারবারই বলছে শেখ হাসিনা পালিয়ে যায়নি, তাকে চলে যেতে প্রসেস করে দেওয়া হয়েছে, কিন্তু এটার কিন্তু ডক্টর ইউনূস একটা স্পষ্ট একটা জবাব দিলেন যে তিনি পদত্যাগে বাধ্য হয়েছেন এবং পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সুশাসনের কথা বলেছেন, সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন, এই জায়গাগুলো নিয়ে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা, ন্যায় বিচার নিশ্চিত করা এবং সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের সংস্কারের অভিপ্রায়, এই বিষয়গুলো তো আসলে সংবিধান এবং সংবিধান সংস্কারের বিষয়গুলো তো আসলে বিএনপির পক্ষ থেকে বা বড় বড় রাজনৈতিক দলগুলো সব রাজনৈতিক দলের পক্ষ থেকেই সেভাবে এটি প্রস্তাব করা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে সবচেয়ে বড় কথা যে সংবিধানকে ভাঙার কারণে, সংবিধানের বাধ্যবাধকতাকে ব্যাহত করার কারণে একটি সরকারের ধারাবাহিক থেকে আরেকটা সরকারে যেতে যে সাংবিধানিক প্রক্রিয়া দরকার সেটি না থাকার কারণেই আজকে এই জুলাই সনদটি দেওয়া হয়েছে। সুতরাং এই জুলাই সনদ নিয়ে এর আগে আমরা সকালে দেখেছিলাম জামাত ইসলামী বলেছে যে এটি এক দলের ঘোষণাপত্র, বিএনপি প্রভাবিত ঘোষণাপত্র, এইটি যাতে হয়, এটি যদি হয় তাহলে তারা গণ অভ্যুত্থানের আবার বিপ্লবের পথ বেছে নেবে, আন্দোলন করবে, এই করবে সেই করবে। জামাতের পক্ষ থেকে এরকম প্রতিক্রিয়া কিন্তু দুপুরবেলায় দেওয়া হয়েছে। 5 আগস্টের দুপুরে পল্টন মোড়ে একটি সমাবেশ করে তারা জামাতের সেক্রেটারি জেনারেল এই
মন্তব্য করেছেন। এখন দেখার বিষয় জুলাই ঘোষণাপত্রে আসলে যা আসা দরকার মৌলিকভাবে, অর্থাৎ এই যারা জুলাই বিপ্লবকে নেতৃত্ব দিয়েছেন তাদের আইনি সুরক্ষা, পরবর্তীতে কোনোদিনও যদি আওয়ামী লীগও ক্ষমতায় আসে সেও যাতে এই জুলাই মানে যারা জুলাই নেতৃত্ব দিয়েছে তাদের যাতে কোনোভাবে তাদের শরীরে হাত দিতে না পারে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে না পারে, বা তাদেরকে অন্যায় অবিচারের মুখোমুখি না দাঁড় করাতে পারে, সেজন্যই কিন্তু এটিকে আইনি সুরক্ষা দেওয়ার জন্য, এই অভ্যুত্থানকে বৈধতা দেওয়ার জন্যই কিন্তু এই জুলাই ঘোষণাপত্র দেওয়া হচ্ছে। এখন এই জুলাই ঘোষণাপত্রকে আসলে জুলাই চার্টারের রূপ দেয়া, চার্টারের রূপ দিয়ে সেখানে হয়তো সব রাজনৈতিক দল তাদের সিগনেচার করবেন, সেইটাকে আবার সংবিধানে তফসিল আকারে সন্নিবেশিত করা হয়, সেইগুলো আসলে সময়ের ব্যাপার, সময়ের তালে তালে এগুলো হবে। কিন্তু একটি বিষয়ই উল্লেখযোগ্য এই জুলাই ঘোষণাপত্রের তার বক্তব্যে তিনি বলেছেন যুক্তিসঙ্গত সময়ে নির্বাচন। এই যুক্তিসঙ্গত সময়টা কত দিন? 6 মাস, 6 বছর, 6 দিন, 60 বছর, এই মানে ডক্টর ইউনূস যতদিন বেঁচে থাকবেন ততদিন? এই প্রশ্নটা কিন্তু বারবারই ঘুরপাক খাচ্ছে। তো জুলাই ঘোষণাপত্র নিয়ে আসলে যে আকাঙ্ক্ষা দেশের মানুষের ছিল, সেই আকাঙ্ক্ষার আসলে প্রতিফলন হয়েছে বলে মনে হচ্ছে। তবে একটি জায়গা ছাড়া, যেটি হচ্ছে নির্বাচন নিয়ে ঘোরতর আপত্তি রাজনৈতিক দলগুলো করবে। এই শব্দ নিয়ে কেন যুক্তিসঙ্গত সময় আবারও বলা হলো? এই যুক্তিসঙ্গত সময় আসলে কত দিন?